আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স মাস্টার ক্লাসে সবাইকে স্বাগত। আজকের এই বিশ্লেষণে আমরা সাম্প্রতিক সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা একদম গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আজকের সিলেবাসটা খুব সংক্ষেপে একটু দেখে নেওয়া যাক। আমরা মূলত 4টি বিষয় নিয়ে কথা বলবো: প্রশাসন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং সবশেষে সংস্কৃতি ও পরিবেশ। মডিউল 1, প্রশাসন আর জাতীয় প্রকল্প। প্রথমেই যে বিষয়টা আমাদের বুঝতে হবে তা হল ডিজিটাল লেবার এক্সচেঞ্জ। সহজ কথায় বলতে গেলে এটা হলো কর্মী আর নিয়োগকর্তার মধ্যে সরাসরি যোগাযোগের একটা অনলাইন মাধ্যম। মানে মাঝে কোনো দালাল বা মধ্যস্থভোগী থাকবে না, আর কাউকে কাজের খোঁজে কোনো নির্দিষ্ট মোড়ে গিয়ে দাঁড়িয়েও থাকতে হবে না। একদম শ্রমবাজারের জন্য উবারের মতো কাজ করে এটা। হরিয়ানার নতুন শ্রমমিত্র অ্যাপটা এর একটা চমৎকার বাস্তব উদাহরণ। আগে কি হতো? শ্রমিকদের কাজের জন্য রাস্তার মোড়ে, যাকে লেবার চক বলা হয়, সেখানে দাঁড়িয়ে ঠিকাদারদের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। কিন্তু এখন এই অ্যাপের মাধ্যমে পুরো বিষয়টা একটা দারুণ সুশৃঙ্খল ডিজিটাল মার্কেটপ্লেসে পরিণত হয়েছে। সবচেয়ে ভালো দিক হলো এটা হিন্দি, ইংরাজি আর পঞ্জাবি 3 ভাষাতেই উপলব্ধ। এবার একটু পাহাড়ি অঞ্চল লাদাখের দিকে নজর দেওয়া যাক। সেখানকার হসপিটালিটি বা পর্যটন খাতকে সম্প্রতি ইন্ডাস্ট্রি স্ট্যাটাস বা শিল্পের মর্যাদা দেওয়া হয়েছে। এর মানেটা কি? এর মানে হল এখন থেকে সেখানকার নির্দিষ্ট বাণিজ্যিক খাতগুলো সরকারিভাবে ভর্তুকি মূল্যে বিদ্যুৎ ও জল পাবে, সহজে ঋণ পাবে আর অন্যান্য প্রাতিষ্ঠানিক সহায়তাও পাবে। লাদাখের মতো একটা দুর্গম অঞ্চলে পর্যটনকে টিকিয়ে রাখার জন্য এটা ভীষণ জরুরি। এই প্রশাসনিক সিদ্ধান্তের প্রভাব কিন্তু বিশাল। 2026 সালের 1 জুন থেকে এটা কার্যকর হবে। একটু ভেবে দেখুন, হিমাঙ্কের নিচের তাপমাত্রায় লেহ আর কার্গিলের 1257টি নিবন্ধিত হোটেল আর গেস্ট হাউসের জন্য বিদ্যুৎ আর জলের বিলে এই ভর্তুকি কতটা স্বস্তি নিয়ে আসবে। তাদের ব্যবসা চালানোর খরচ এক ধাক্কায় অনেকটা কমে যাবে। অন্যদিকে বিহারের দিকে তাকালে দেখব তারা তাদের পরিকাঠামো দারুণভাবে বাড়াচ্ছে। গয়া থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে সরাসরি থাইল্যান্ডের ব্যাংককে বিমান চলাচলের অনুমোদন দেয়া হয়েছে। এর জন্য 10.40 কোটি টাকার ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং মঞ্জুর করা হয়েছে। মানে রুটটা শুরুতে আর্থিকভাবে খুব একটা লাভজনক না হলেও সরকার এই ঘাটতি মেটাবে যাতে বিমান চলাচল বন্ধ না হয়। পাশাপাশি কলকাতা শিল্প করিডোরের জন্য ডোভিতে জলাধার নির্মাণের জন্য 324 একর জমিও বরাদ্দ করা হয়েছে, যাতে নিরবচ্ছিন্ন জল সরবরাহ নিশ্চিত করা যায়। এবার আমরা যাব দ্বিতীয় মডিউলে, অর্থনীতি এবং প্রযুক্তি। স্ক্রিনের এই 215 সংখ্যাটা একটু খেয়াল করুন। এটা কোনো সাধারণ সংখ্যা নয়। এটা হলো ভারতের একটা নির্দিষ্ট রাজ্যে বর্তমানে চলা মোট কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সংখ্যা। আর এই একটা সংখ্যাই রাজ্যটিকে পরিকাঠামো উন্নয়নের দিক থেকে গোটা দেশের একেবারে শীর্ষে বসিয়ে দিয়েছে। ঠিক ধরেছেন, মহারাষ্ট্র 215টি প্রকল্প আর 5.5 ট্রিলিয়ন টাকার বিশাল বিনিয়োগ নিয়ে মহারাষ্ট্র একেবারে 1 নম্বরে। এরপরই 180টি প্রকল্প নিয়ে উত্তরপ্রদেশ দ্বিতীয় আর 141টি নিয়ে অন্ধ্রপ্রদেশ তৃতীয় স্থানে রয়েছে। সরকারি খাতের পর এবার আসুন বেসরকারি খাতে নজর দিই। $5 বিলিয়ন। প্রযুক্তি দুনিয়া এটা একটা নতুন আর অন্যতম বৃহৎ যৌথ উদ্যোগের প্রমাণ। বিষয়টা একটু খুলে বলা যাক। গুগল আর ব্ল্যাকস্টোন মিলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্লাউড পরিকাঠামো তৈরির জন্য এই $5 বিলিয়ন যৌথ উদ্যোগ নিয়েছে। এটা একটা 50-50 পার্টনারশিপ, যার লক্ষ্য 2027 সালের মধ্যে 500 মেগাওয়াট ডেটা সেন্টার ক্যাপাসিটি তৈরি করা। আসল উদ্দেশ্য কি জানেন? গুগলের নিজস্ব এআই চিপগুলোর বাজার তৈরি করা, আর বর্তমানে এনভিডিয়ার যে একচেটিয়া আধিপত্য আছে তাকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ করা। দেশীয় প্রতিরক্ষার ক্ষেত্রেও প্রযুক্তির দারুণ ব্যবহার দেখা যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনী তাদের বিশাল সাপ্লাই চেইন আর রসদ সরবরাহকে আধুনিক করার জন্য কিউ-ফোর্স নামে একটা নতুন ইন্টিগ্রেটেড লজিস্টিক অ্যাপ্লিকেশন চালু করেছে। এত বড় একটা বাহিনীর ইনভেন্টরি ম্যানেজমেন্টকে এক ছাতার তলায় নিয়ে আসা সত্যিই একটা বড় পদক্ষেপ। তৃতীয় মডিউলে আমরা একটু আন্তর্জাতিক সম্পর্ক আর বৈশ্বিক মাইলফলকের দিকে তাকাব। আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে আমাদের একদম প্রতিবেশী দেশেই একটা বড়সড় পরিবর্তন ঘটে গেছে। একটু ভাবুন তো, সম্প্রতি কোন দেশ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে? পরিসংখ্যান একদম পরিষ্কার করে দিচ্ছে যে ভারত এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। তবে শীর্ষস্থানটা কিন্তু এখনও চীনের দখলেই আছে। অর্থনীতির কথা তো হলো, এবার একটা শারীরিক মাইলফলকের কথা বলি। 274, এই সংখ্যাটা একটা চমকে দেওয়ার মতো নতুন বিশ্ব রেকর্ড। এটা হলো একদিনে মাউন্ট এভারেস্ট জয় করা সর্বোচ্চ সংখ্যক পর্বতারোহীর সংখ্যা।
ভাবা যায় ১৫০ জন নেপালি শেরপার সাহায্যে করা এই ঐতিহাসিক কীর্তিটা ২০১৯ সালের ২২৩ জনের আগের রেকর্ডটাকে একদম গুড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে গর্বের বিষয় হল পর্বতারোহীদের এই বিশাল দলে ৩ জন ভারতীয়ও ছিলেন। তারা হলেন তুলসী রেড্ডি পালনপুরি, সন্দীপ আরে এবং অজয়পাল সিং ধালিওয়াল। আমাদের আলোচনার একেবারে শেষ মডিউল সংস্কৃতি, পরিবেশ ও ক্রীড়া প্রশাসন। দক্ষিণ কাশ্মীরের ঐতিহ্যবাহী পাঞ্জাথ উৎসব পরিবেশ রক্ষার একটা অসাধারণ উদাহরণ। এটা প্রায় ৪০০ বছরের পুরনো একটা ঐতিহ্য। এখানে বসন্তকালে ধান রোপণের আগে স্থানীয়রা সবাই মিলে প্রায় ৫০০টি মিঠা জলের ঝর্ণা পরিষ্কার করেন। এই ঝর্ণাগুলোই কিন্তু ২৫টিরও বেশি গ্রামের জলের প্রধান উৎস। পরিবেশের প্রতি সাধারণ মানুষের এই দায়বদ্ধতা সত্যি শিক্ষণীয়। সাহিত্যের জগতেও সম্প্রতি দারুণ দুটো বই প্রকাশিত হয়েছে। বরিষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের আত্মজীবনী দ্য কনস্টিটিউশন ইজ মাই হোম বাজারে এসেছে, যেখানে তার ৫ দশকের আইনি ক্যারিয়ার, বিশেষ করে শবরীমালা আর ৩ তালাকের মতো ঐতিহাসিক সাংবিধানিক মামলার বিবরণ আছে। আর অন্যদিকে আমাদের সবার প্রিয় লেখক রাস্কিন বন্ডের ৯২তম জন্মদিন উপলক্ষে বেরিয়েছে অল টাইম ফেভারিট ফ্রেন্ডশিপ স্টোরিজ, যেখানে তার নিজের বাছাই করা ২৫টি বন্ধুত্বের গল্প স্থান পেয়েছে। সবশেষে ক্রীড়া প্রশাসন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একটা সর্বসম্মত ভোটের পর ভরত সিং চৌহানকে ২০২৬ থেকে ২০৩০ সালের জন্য কমনওয়েলথ দাবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়েছে। তো আজকের এই মাস্টার ক্লাস শেষ করার আগে একটা প্রশ্ন সবার ভাবার জন্য রেখে যাচ্ছি। একটু গভীরভাবে ভেবে দেখুন, এই যে ডিজিটাল অ্যাপ, এআই ডেটা সেন্টার বা এই কূটনৈতিক পরিবর্তন, এই আপাতদৃষ্টিতে আলাদা মনে হওয়া ঘটনাগুলো আসলে কিন্তু একটা আরেকটার সাথে যুক্ত। এগুলোই আমাদের আগামীকালের সমাজের ভিত্তি তৈরি করছে। এই দ্রুত পরিকাঠামোগত আর প্রযুক্তিগত পরিবর্তনগুলো কিভাবে আগামী দশকের বিশ্ব শাসন ব্যবস্থাকে রূপ দেবে, সেটা নিয়ে আমাদের নজর রাখতেই হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি।